140 কোটির দেশে মানুষের ঘনত্ব এত বেড়ে যাচ্ছে যে থাকার সংকুলান আর হচ্ছে না। একটু মাথার উপর ছাদ, একটু মাথার উপরে একখানা বাড়ি, এরকম সকলেই চান। তাই 80-র দশক থেকে কলকাতায় গড়ে উঠেছিল একের পর এক ফ্ল্যাট। শুরু হয়েছিল ফ্ল্যাট কালচার। যারা ভাড়া বাড়িতে থাকতে অভ্যস্ত তারা ধীরে ধীরে ফ্ল্যাটে উঠে গিয়েছিলেন। যারা সাধারণ মধ্যবিত্ত তারাও ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করলেন যখন ব্যাংকগুলো এই ফ্ল্যাট কেনার জন্য লোন দেওয়া শুরু করলো। তারপরে ধীরে ধীরে কলকাতা সহ সারা শহরতলি জুড়ে এবং বলা যায় পশ্চিমবঙ্গের সবকটা শহরে, পশ্চিমবঙ্গ শুধু কেন বলবো, সারা দেশের সবকটা শহরেই গড়ে উঠলো ফ্ল্যাট কালচার। ফ্ল্যাট শুরু হতেই মানে এটা একটা আধুনিক বস্তি তৈরি হলো। সেখানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ গিয়ে পাশাপাশি বসবাস করতে শুরু করলো। এবার এইটা দেখে যারা ফ্ল্যাট তৈরি করেন, এই প্রমোটাররা, এরা উৎফুল্ল হয়ে উঠলো। তারা দেখলেন যে ফ্ল্যাট তৈরি করে দেদার লাভ, এবং এই দেদার লাভের লোভে বহু ছেলে মেয়ে অল্প কিছু পয়সা জোগাড় করে ফ্ল্যাট ব্যবসায় নেমে পড়লো। আমি পশ্চিমবাংলার কথাই বলবো, অন্য রাজ্যের কথা আজ বলবো না। বেআইনি বহুতল বাড়ি নাকি মরণ ফাঁদ, এটা নিয়ে প্রশ্ন জাগছে গাড়ির নিচে বাড়িটি ভেঙে পড়ার পর। সারা মিডিয়া জুড়ে, পশ্চিমবঙ্গের মিডিয়া জুড়ে এখন একটাই খবর, অন্য কোনো খবর নেই। বিজেপি প্রার্থী দিতে পারছে না, সিপিআইএম প্রার্থী জোগাড় করতে পারছে না, কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হচ্ছে না, এ নিয়ে কোনো খবর নেই। খবর আছে একটাই, কলকাতায় ফ্ল্যাট ভেঙে পড়েছে, এইটা নিয়ে সরকারকে তুলোধনা করা হচ্ছে। কিন্তু সরকার কতটা দায়ী, কতটা দায়ী সরকারি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, আর কতটা দায়ী অন্যান্যরা, আজকে তার পুঙ্খানুপুঙ্খ বিচার করব এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। না, আজকে আমরা সেভাবে রাজনৈতিক বা ভোটের হাওয়া নিয়ে আলোচনা করব না। আজকে বহু চর্চিত একটা বিষয়, সেটা হচ্ছে যে কলকাতায় একটি ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়েছে। কলকাতায় ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়াটা নতুন কিছু না। বাম আমলেও কিন্তু দুটো ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ে বড় রকম দুর্ঘটনা ঘটেছে, বহু মানুষের প্রাণহানি হয়েছে। অর্থাৎ এই প্রথম কলকাতায় কোনো ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়লো আর মাথায় আকাশ ভেঙে পড়লো মিডিয়ার, এমনটা কিন্তু নয়। কুন্দলিয়ার ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার কথা সর্বজনবিদিত, এবং বহুদিন তিনি আইনের জাল কেটে কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করেছেন, সেটাও সকলে জানে। আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করব না, তবে রেফারেন্স তো দিতেই হয়। যখন একটা ঘটনা ঘটে, অতীত থেকে রেফারেন্স টেনে আনতেই হয়। 80-র দশকের মাঝামাঝি ফ্ল্যাটগুলো তৈরি হওয়া শুরু হলো অল্প জমিতে। সেখানে অনেকগুলো মানুষের থাকার একটা ব্যবস্থা তৈরি হলো। মানুষ ধীরে ধীরে ফ্ল্যাট বাড়িতে উঠে যেতে শুরু করলেন। যাদের সামান্য সামর্থ্য ছিল তারা ফ্ল্যাট কিনলেন, যাদের ছিল না, 90-এর গোড়ায় এসে ব্যাংকগুলো এই ফ্ল্যাট কেনার জন্য লোন দেওয়া শুরু করলো, হাউস বিল্ডিং লোন দেওয়া শুরু করলো, এবং তার ফলে বহু মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্ল্যাটে উঠে গেলেন। ফ্ল্যাটে তো উঠে গেলেন, কিন্তু কোন ফ্ল্যাটে উঠলেন? প্রমোটাররা লাভের আশায় ফ্ল্যাটের দাম হু হু করে বাড়িয়েছে, কিন্তু ফ্ল্যাট তৈরির যে বেসিক ব্যাপারগুলো, সে ব্যাপারগুলো তারা মানে কি বলবো, ইগনোর করে গিয়েছে বা দেখেও দেখেনি। যেমন ধরুন সয়েল টেস্টিং। ফ্ল্যাট করতে গেলে প্রথম লাগে সয়েল টেস্টিং, অর্থাৎ যে বাড়িতে ফ্ল্যাট হবে সেই মাটির সয়েল টেস্ট করতে হয়, এবং সেটা পুরসভা অনুমতি দিলে তবেই সেখানে ফ্ল্যাট তৈরির জন্য অনুমতি পাওয়া যায়। বিল্ডিং প্ল্যান, এটাও পুরসভা থেকে পাওয়া যায়। বহু জায়গায় বিল্ডিং প্ল্যান ছাড়াই ফ্ল্যাট কিন্তু গজিয়ে উঠেছে হু হু করে। এটা আজকের সমস্যা না, এটা কিন্তু দীর্ঘ 30, 35, 40 বছরের সমস্যা। এমনি কলকাতা অত্যন্ত পুরনো শহর, 300-350 বছর পার হয়ে গেল কলকাতার, এবং তার লাগোয়া হাওড়া, সেটাও 500 বছরের পুরনো শহর। এই শহরগুলোতে মানুষের ভিড় প্রথম থেকেই রয়েছে। মানে ধরুন স্বাধীনতার আগে থেকেই বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে মানুষ ভিড় করেন। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, এমনকি সুদূর পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, রাজস্থান,
এইসব জায়গার মানুষ এখানে থাকেন, তুলনায় দক্ষিণ ভারতীয় কম। তার মানে বোঝা যাচ্ছে যে কলকাতায় কোনো একটা মধু ছিল, যার জন্য বিভিন্ন রাজ্য থেকে মানুষ এখানে এসেছে। এখানে আসার পর ফ্ল্যাট কালচারটা আরো কিন্তু দুর্দার গতিতে এগোতে লাগলো। এই ফ্ল্যাট কালচার তৈরি হলো, এবং ফ্ল্যাট যখন তৈরি হলো তখন থেকে শুরু হলো রাজনৈতিক নেতাদের সাথে এবং মিউনিসিপ্যালিটিগুলোর সাথে এই প্রমোটারদের একটা অশুভ আঁতাত। কেন বলছি? কারণ এই যে ফ্ল্যাটগুলো, বহু ফ্ল্যাট আইনিভাবে তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগ ফ্ল্যাটই কোনো না কোনো আইন ভেঙেই তৈরি হয়েছে। আপনি চোখের সামনে যতগুলো ফ্ল্যাট দেখছেন এই মুহূর্তে, যতগুলো দেখছেন, আপনি ধরে রাখুন তার মধ্যে 80%ই এমন ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটে কোনো না কোনো আইন একটা হলেও ভাঙা হয়েছে। প্রথম হচ্ছে সয়েল টেস্টের কথা বললাম আপনাদেরকে, সেখানে সয়েল টেস্ট না করিয়ে ফ্ল্যাট তৈরি হয়। তারপরে যে ভিত দেওয়ার কথা, অনুমতি ধরুন আছে 4 তলার জন্য যতটা ভিত দেওয়ার কথা ততটা ভিত দেওয়া হয় না, অর্থাৎ ফ্ল্যাটটা প্রথম থেকেই হলো কমজোরি। এবং এর জন্য কোনো সরকারি নজরদারিও নেই। সরকারের লোক এসে যে নজরদারি করবে সেটা কিন্তু পাওয়া যায় না। হয়তো সরকারের নিয়মে আছে নজরদারি করা যাবে বা করা হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো ফ্ল্যাট তৈরি হচ্ছে সেখানে এসে সরকারের লোক অবজার্ভ করে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা, এমনটা বোধহয় আপনারও চোখে পড়েনি। আপনার চোখে পড়েনি যখন একটা ফ্ল্যাট 4 তলার অনুমতি নিয়ে 5 তলা, 6 তলা, 7 তলা পর্যন্ত করে দিচ্ছে। নন্দরাম মার্কেটের কথা মনে আছে আপনাদের? যার অনুমতি ছিল 4 তলার, তারপরে আরো 6টা তলা তোলা হয়েছে বড়বাজারে নন্দরাম মার্কেট। আর সেটা তোলা হয়েছে তাদের আমলেই, যারা আজকে এই গার্ডেনিস ফ্ল্যাট ভাঙা নিয়ে সবচেয়ে বেশি সরব। হ্যাঁ, সিপিএম এর আমলেই এরকম বহু ফ্ল্যাট হয়েছে। বহু কোন জায়গা বাদ দেবেন? লেক টাউন, বাঙুর, হাওড়া, শালকিয়া, কোন জায়গা বাদ দেবেন? বেলুড়, বালি, এমন কোনো জায়গা নেই। এমনকি উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, বারাসাত পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এই ফ্ল্যাট কালচার। ওদিকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে এই ফ্ল্যাট কালচার। এবং যেখানে যেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, আবার বলছি, প্রায় 80% ফ্ল্যাটে কোনো না কোনো আইন ভাঙা হয়েছে। অনেকগুলি আইন ভাঙা হয়। প্রথমত ভিত তৈরি, দ্বিতীয়ত ম্যাটেরিয়াল। যে ম্যাটেরিয়াল দেওয়ার কথা ফ্ল্যাট তৈরির সময়, যে ধরনের, যে কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়ার কথা, কোনো ফ্ল্যাটে সেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয় না। যে টিএমটি বার দেওয়ার কথা সেই টিএমটি বার ব্যবহার করা হয় না। আপনি যখন বাড়ি বানান, আপনি চাইবেন সেরা প্রোডাক্ট দিয়ে, সেরা সিমেন্ট দিয়ে, মোটা বালি দিয়ে এবং সেরা কোয়ালিটির 1 নম্বর ইট দিয়ে, সেরা টিএমটি বার দিয়ে, আমি কোম্পানির নাম বলছি না, আপনি আপনার বাড়িটা তৈরি করবেন। কিন্তু প্রমোটারদের সে দায় নেই। প্রমোটাররা যেমন তেমন ভাবে একটি ফ্ল্যাট খাড়া করে দিল এবং বিক্রি করে দিয়ে তারা চলে যায়। তারপর তাদের হদিশ পাওয়া যায় না। 5 বছর 7 বছর পর সেই ফ্ল্যাটে ক্র্যাক ধরতে শুরু করে, কোনো জায়গায় জরাজীর্ণ হয়ে পড়ে, কাউকে খুঁজে পাওয়া যায় না। এবং ফ্ল্যাট মালিকরাও, তাদের মধ্যে এত বিবাদ, এত বিসম্বাদ যে ফ্ল্যাট মানে 5 বছর অন্তর রং করাটুকুও তারা করেন না। কারণ তাদের মধ্যে, নিজেদের মধ্যে এত বেশি দলাদলি হয় ফ্ল্যাট বাড়িগুলোতে, যার ফলে ফ্ল্যাটটা কিন্তু অযত্নে ধীরে ধীরে জরাজীর্ণ হতে থাকে। এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। হ্যাঁ, ব্যতিক্রমও আছে, এটা নয় যে এটাই নিয়ম। তবে হ্যাঁ, 2-4টে ব্যতিক্রম আপনি সব জায়গায় পাবেন, এখানেও আছে। এবার আসি যে কিভাবে রাজনৈতিক নেতারা এখান থেকে ফায়দা তোলে। রাজনৈতিক নেতারা ফায়দা তোলে মানে, ধরুন এলাকার কাউন্সিলর, তিনি এলাকার নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তার দেখা উচিত তার ওয়ার্ডে কোনো বেআইনি ফ্ল্যাট নির্মাণ হচ্ছে কিনা। কারেক্ট? তিনি দেখেনও, দেখে তিনি কিন্তু ফ্ল্যাটটাকে বন্ধ করান না, নির্মাণ কাজ বন্ধ করান না পুলিশকে দিয়ে বা পৌরসভাকে দিয়ে। তিনি সেই প্রমোটারকে ডেকে পাঠিয়ে বলেন, ভাই কি রফা হবে বলো। মোটামুটি একটা অলিখিত রফা চলে কলকাতা এবং আশপাশ এলাকাগুলোতে, সেটা হচ্ছে 100 টাকা স্কোয়ার ফিট, এরকম রফা চলে। এই 100 টাকা স্কোয়ার ফিটের মধ্যে 100 টাকায় যে কাউন্সিলর পকেটে পড়েন তা নয়, পুরসভার ইঞ্জিনিয়াররা, পুরসভার অফিসারেরাও কিন্তু এখানে ভাগ বসান। হ্যাঁ, একটা মানে অনৈতিক একটা নেক্সাস চলছে, একটা মানে আঁতাত চলছে এই কাউন্সিলর এবং পুরসভার ইঞ্জিনিয়ার বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। এর ফলে তৈরি হয়ে যাচ্ছে একের পর এক ফ্ল্যাট বাড়ি। আমরা আসবো এই সব নিয়ে, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্য
স্বপ্নটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটাল অর্থাৎ নিউজ কলকাতা ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আপনাদেরকে একটা কথা বলি, আমার অভিজ্ঞতার কথা বলি। আমি যে এলাকায় থাকি সেটা বালি এলাকা, হাওড়ার বালি। এখানেও বহু বেআইনি ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। বহুবার পৌরসভাকে জানানো হয়েছে, পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। তারপর আমি ব্যক্তিগত উদ্যোগে আমি মুখ্যমন্ত্রীর কাছে তা জানাই, এবং মুখ্যমন্ত্রীর কাছে জানানোর কয়েকদিনের মধ্যেই বালি পুরসভা নড়েচড়ে বসে। এবং নড়েচড়ে শুধু বসে না, তারা আমাকেও ডেকে পাঠায়। এবং আমাকে ডেকে পাঠিয়ে প্রথমত বালির পুরসভার তরফ থেকে আমাকে বেশ চমকানো ধমকানো হয়। দায়িত্ব নিয়ে বলছি, তার রেকর্ডিং আমার কাছে আছে, তাই বলছি। আমাকে বেশ চমকানো ধমকানো হয় যাতে আমি এই ব্যাপারে আর না এগোই। কিন্তু তাতে পুরসভা কর্তৃপক্ষ খুব একটা সুবিধে করতে পারেননি, এবং সুবিধে করতে না পেরে তিনি বললেন, ঠিক আছে, আপনার ওখানে আমি একজন ইন্সপেকশন করতে পাঠাবো। বেশ, পাঠান। ইন্সপেকশন করতে লোক পাঠালেন। তিনিও এসে আমাকে যোগাযোগ করলেন আমার সাথে, যে বলুন কোথায় কোথায় ফ্ল্যাট বেআইনিভাবে নির্মাণ হয়েছে। তো তাকে বললাম যে এটা তো আপনার খুঁজে বার করার কথা, আপনি খুঁজে দেখুন, এলাকা ঘুরে দেখুন না, আপনি আমার সাথে চলুন। বেশ, গেলাম তার সাথে। প্রতিটি বেআইনি ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে তাকে দেখালাম যে কি ধরনের ফ্ল্যাট হয়েছে। 4 ফুট 5 ফুট 6 ফুটের গলিতে 6 তলা 7 তলা বাড়িও তৈরি হয়ে যাচ্ছে। এটা আমি দেখিয়েছি তাকে। যেখানে 4 তলার অনুমোদন আছে সেখানে 5 তলা 6 তলাও তৈরি হয়েছে, সেটাও দেখালাম তাকে। তিনি সবটা দেখলেন, এবং এই খবরটা কিভাবে যেন চলে গেল প্রমোটারদের কাছে। প্রমোটাররা আপনারা জানেন, এরা অর্থশালী, এরা বাহুবলী। ফলে তারা দল বেঁধে এলেন আমার কাছে, এবং এসে রীতিমতো ধমকানো চমকানো শুরু করলেন যে এই কমপ্লেন উইথড্র না করলে আমার কিন্তু বড় বিপদ হতে পারে। তো জানেন, বাঙালির শিরদাঁড়াটা তো আর প্লাস্টিকের নয়, রাবারের নয়। তো বাঙালি এত সহজে শিরদাঁড়া বাঁকায় না। তো তাদেরকে আমি পত্রপাঠ বিদায় করে দিয়ে বললাম, যা করার আছে করো, আমি আমার অভিযোগটা তুলব না। সে ঘটনা ঘটে গেছে আজকে প্রায় 4 মাস 5 মাস হলো। আজ পর্যন্ত বালি পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি এই বেআইনি নির্মাণগুলো রোখার। এবার আর একটা কথা বলি, যখন আমি বালি পুরসভার যারা অফিসার, যিনি অফিসার, তার সাথে যখন কথা বলছি, আমার সাথে আমার স্থানীয় কাউন্সিলরও ছিলেন। স্থানীয় কাউন্সিলর বলতে বালি পুরসভায় কোনো কাউন্সিলর নেই এই মুহূর্তে, নির্বাচন হচ্ছে না, প্রাক্তন কাউন্সিলর তিনি ছিলেন। তাকেও ডেকে পাঠিয়েছিল আমার সাথে একসাথেই। তো তাকে যখন জিজ্ঞাসা করলেন বালি মিউনিসিপ্যালিটির অফিসার যে আপনার ওখানে বেআইনি ফ্ল্যাট হচ্ছে, উনি অভিযোগ করছেন, আপনার কাছে খবর নেই? তিনি বেমালুম বললেন, না, আমি কোনো খবর জানি না। তিনি এলাকার জনপ্রতিনিধি, এখনো বকলমে কাউন্সিলর, আর তার কাছে খবর নেই যে তার এলাকায় বেআইনি ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। আসলে হিস্সাটা কিন্তু খুব বরাবর হয়েছিল, এবং আমি একটা হিডেন ক্যামেরা ব্যবহার করেছিলাম, অন্যায়ভাবে করেছিলাম, এটা করা উচিত না। কিন্তু আমি জানতাম এই ক্যামেরা ব্যবহার না করলে ভবিষ্যতে আমাকে আইনি জালে জড়িয়ে পড়তে হবে। সে হিডেন ক্যামেরা ধরা আছে যে কিভাবে ঢুকেই কাউন্সিলর একটি প্যাকেট বাড়িয়ে দিলেন অফিসারের হাতে। আমি ছিলাম, তাই তড়িঘড়ি অফিসার প্যাকেটটি সরিয়ে রেখেছেন। সব ছবি ধরা আছে, সব ছবি ধরা আছে। ঠিক প্রয়োজন মতন সে ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি দেখে নিতে চাই বালি পুরসভার দৌড়, এলাকার কাউন্সিলরের দৌড়, এবং শুধু তাই না, এলাকার প্রমোটারদের কতটা শিরদাঁড়া শক্ত সেটাও দেখে নিতে চাই। এ তো গেল ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। এবার আপনাকে বলি, হ্যাঁ, আমার উপর যেভাবে টর্চার হবে আমি দেখে নেব, সেটা নিয়ে আপনারা ভাববেন না, চিন্তিত হবেন না। কিন্তু একটা কথা বলি, এই যে বেআইনি নির্মাণগুলো হচ্ছে 100 টাকা 80 টাকা স্কোয়ার ফুটের বিনিময়, এর ফলে হচ্ছেটা কি? যারা ফ্ল্যাট কিনছেন তারা বিপদে পড়ছেন, যারা ফ্ল্যাটের আশেপাশে থাকছেন তারা বিপদের সম্মুখীন হতে পারেন।
আর এই ব্যাপারে একেবারে নির্বিকার সবকটা পৌরসভা, কলকাতা এবং কলকাতা শহরতলির সমস্ত পুরসভা নির্বিকার। অর্থাৎ কাউন্সিলরদের সাথে প্রমোটারদের একটা যোগসাযোগ আছে, একটা লেনদেনের ব্যাপার আছে নিশ্চয়ই। তা না হলে প্রমোটারেরা দিনের পর দিন বেআইনি ফ্ল্যাট বানিয়ে যাচ্ছে আর কাউন্সিলররা চুপ করে আছেন, তিনি গিয়ে পৌরসভায় জানাচ্ছেন না, তিনি পুলিশে অভিযোগ করছেন না কেন? যদি আমার মতন একজন সাধারণ মানুষ, পেশায় সংবাদকর্মী, আমি যদি গিয়ে অভিযোগ করতে পারি, কাউন্সিলরের দায়িত্ব পড়ে না তিনি গিয়ে মিউনিসিপ্যালিটিতে অভিযোগ করবেন? বা প্রাক্তন কাউন্সিলরের অভিযোগ পড়ে না, এই অভিযোগের দায়িত্ব পড়ে না তাদের উপরে? তারা করবেন না, কারণ কলাটা মূলটা সেখান থেকে আসে, বিভিন্ন উপহার আসে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাদের বাড়িতে ঝুড়ি ঝুড়ি ফল মিষ্টি ইত্যাদি ইত্যাদি যায়, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে এইসব প্রমোটাররা পয়সা করে দিয়ে থাকে। তাছাড়াও আছে ওই ফিক্সড 80 টাকা থেকে 100 টাকা স্কোয়ার ফিটের গল্প। কোথায় নেই বলুন তো? কোথায় নেই? কলকাতা এবং কলকাতার আশেপাশে সর্বত্র এই সমস্যা। কলকাতার আশেপাশে যে শহরতলি এলাকা, সর্বত্র এই সমস্যা। তার মানে কি বলতে চান যে সব কাউন্সিলরের চোর, তারা কাটমানি খায়? না, বহু কাউন্সিলর আছেন যারা এটার বিরুদ্ধে লড়ছেন, এরকম কাউন্সিলরও জানি। একজন কাউন্সিলরের নামই বলে দিচ্ছি, কলকাতা কর্পোরেশনের অরূপ চক্রবর্তী, তিনি লড়ছেন, তিনি শীত দ্বারা সোজা লেখে লড়েন। কিন্তু প্রমোটাররা এতটাই শক্তিশালী, তাদের এত অর্থবল, এত বাহুবল, যে মানে প্রমোটারদেরকে রীতিমতো ভয় পান কাউন্সিলররা, বেশ কিছু কাউন্সিলররা তারা ভয় পান এবং ভয়ে তারা উপঢৌকনও নেন অনেকে, আবার অনেকে উপঢৌকন প্রত্যাখ্যান করে প্রকাশ্যে তার প্রতিবাদও করেন, এরকমও উদাহরণ আছে। কিন্তু দেখা গিয়েছে যে আপনাকে আবার বলছি, যে কটা ফ্ল্যাট আপনি যে কোনো ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখুন, প্রতিটা ফ্ল্যাটে কিছু না কিছু বেআইনি কাজ হয়েছে। হয় তারা পর্যাপ্ত জায়গা ছাড়েনি, না হয় তারা একটা পারমিশন নিয়ে আর একটা রকম তলা তুলেছে, ধরুন 5 তলার পারমিশন নিয়েছে, 6 তলা 7 তলা তুলেছে, আর না হয় তারা অত্যন্ত নিম্ন মানের ম্যাটেরিয়াল ইউজ করেছে। আর যদি সেটাও না হয়, দেখবেন অনেক প্রমোটার রেজিস্ট্রি করে দিচ্ছেন না তাদের গ্রাহকদের। যা কথা দিয়েছেন, ধরুন 1 বছরের মধ্যে ফ্ল্যাট দেব, 2 বছরের মধ্যে ফ্ল্যাট দেব, কেউ কথা রাখেননি। খুব কম মানুষ আছেন, কম প্রমোটার আছেন যারা আইন মেনে এবং কথা রেখে কাজ করেন। আপনার এলাকায় দেখলেও পাবেন। এই যে যত বেআইনি নির্মাণ হচ্ছে, এই নির্মাণে শুধু এলাকার কাউন্সিলর বা শাসক দলের নেতাদের মানে ত্রুটি এটা ধরবেন না, শুধু এর সাথে পৌরসভার এক শ্রেণীর কর্মচারী ওতপ্রোতভাবে জড়িত। দায়িত্ব নিয়ে বলছি, যদি আইন কানুন করতে হয় করুন, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, পুরসভার এক শ্রেণীর অফিসার, কর্মচারী এবং স্থানীয় নেতা, তারা জড়িত এই বেআইনি ফ্ল্যাটের জন্য। আজকে বেআইনি ফ্ল্যাট নিয়ে এত ধুন্ধুমার হচ্ছে, তাই আপনি জানতে পারছেন। কিন্তু দেখুন, যেখানে বেআইনি ফ্ল্যাট তৈরি হচ্ছে সেখানে হয়েই চলেছে। বাধা দেওয়ার জন্য একজন কাউন্সিলর বা একজন রাজনৈতিক নেতাকেও পাবেন না। আমার আপনার মতন সাধারণ মানুষ বাধা দিতে গেলে প্রমোটাররা দল বেঁধে এসে ধমকাবে। কিন্তু বাঙালি তো, এই চমকানি ধমকানি আমাদের কাজ হয় না, আমাদের ভয় দেখানো যায় না। তাই প্রতিবাদ করুন, লিখিতভাবে প্রতিবাদ করুন। যদি কোনো উপায় না পান, সরাসরি দিদিকে বলো যে নাম্বারটি আছে, সেই নাম্বারটিতে ফোন করুন, আপনার কাজ হবেই। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, দেখা হবে রাত 8টায়। নমস্কার।